This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউক্লিয়ার শব্দটা প্রায় ১.৫ দশক পর আবার আলোচনায় ফিরে এলো, বুঝলেন তো? সেই শেষ শুনেছিলাম কবে, যখন সেই মনমোহন সরকার ওই নিউ ডিল বিতর্কে পড়তে পড়তে কোনো রকমভাবে সামলে নিল। সেই ২০০৯ সালের লোকসভা ভোট সেবারই শেষ শোনা। তারপর নিউ ডিলও ঠান্ডা ঘরে চলে গেছে, আর নিউক্লিয়ার এই নামটাই রাজনীতির রান্নাঘরে আর ঢোকারই সুযোগ পায়নি। সিরিয়াসলি বলছি, ভাবিনি এতদিন পর শব্দটা নিয়ে আবার আপনাদের সামনে আলোচনা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। এই নিউক্লিয়ার নিয়ে নাড়াচাড়া করা কিন্তু বেশ ঝুঁকি, যাই বলুন না কেন। সবাই জানেন, আপনারা এটা জানেন যে শুধু যে কোনো সময় বিস্ফোরণ ঘটে যেতে পারে তা নয়, ওই তেজস্ক্রিয় পদার্থ ধরলে কত রকম কি কেলেঙ্কারি হয় সেটা তো সবাই জানেন। আমরা যে বিষয়গুলো নিয়ে অবশ্য নাড়াচাড়া করি না, সেগুলো কিন্তু কম নিউক্লিয়ার নয়, ততটাই বিপজ্জনক, তবুও করি। আবার দেখুন, নিউক্লিয়ারের মানে হিসেবে যদি গোটা ব্যাপারটায় যান, তাহলে কিন্তু আর তার বিভিন্ন রাস্তা আছে, বিভিন্ন দিক আছে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। নিউক্লিয়ার মানেই কিন্তু ওই পদার্থবিজ্ঞানের নিউক্লিয়ার হতে হবে, ব্যাপারটা সেরকম না, অণুপরমাণুর ব্যাপার না, তার বাইরেও আরও অনেকগুলো জায়গা আছে, মানে আছে। ইংরেজি শব্দ নিউক্লিয়ার, এটা পদার্থ, আবার অপদার্থ, দুরকমই হতে পারে। যেমন নিউক্লিয়ার মানে একটা পরমাণু। নকশালবাড়িতে তৃণমূল নেতার বাড়িতে যে রহস্যময় পদার্থ উদ্ধার হয়েছে, পুলিশের সন্দেহ পদার্থটা তেজস্ক্রিয় মৌল ক্যালিফোর্নিয়াম হতে পারে। এবার ক্যালিফোর্নিয়াম কিন্তু মহামূল্যবান এক তরল বস্তু, তরল ধাতু, বিভিন্ন কাজে লাগে। আবার বিভিন্ন কাজগুলোর মধ্যে একটা তো পরমাণু বোমা তৈরিও হয়। ভাবতে পারছেন কার বাড়িতে কী জিনিস কী তৈরি হওয়ার জন্য মাথা ফাথা ঘুরে যাচ্ছে মশাই। নিউক্লিয়ার শব্দ সেটা এমনিতেই বিপজ্জনক, তারপর সেটা আবার এইভাবে আমাদের রাজ্যে একজন রাজনৈতিক নেতার বাড়িতে পাওয়া যাবে। রাজনীতি এমনিতে খুব তেজস্ক্রিয় আমাদের এখানে, কিন্তু বিষয়টার অভিঘাতটা ভাবতে পারছেন? অবশ্য অভিঘাতের এখানেই শেষ নয়। এটি যদি অন্য দিক থেকে দেখেন, মানে নিউক্লিয়ার শব্দের অন্য মানেটা ধরেন। নিউক্লিয়ার শব্দের আরেকটা মানে হচ্ছে আত্মকেন্দ্রিক, বিচ্ছিন্ন। যেরকম নিউক্লিয়ার ফ্যামিলি কথাটা আমরা কথায় কথায় বলি না, মনে আছে? ওই ছোট্ট ফ্যামিলি, আগে যৌথ পরিবার ভেঙে এখন সব এই ছোটো ছোটো, বা আমি, স্ত্রী, বাচ্চা, বাস গল্প শেষ। এই ভরতপুরে যে বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির, তিনিও ওরকমই একটু নিউক্লিয়ার, বুঝলেন তো? মানে তৃণমূলের জয়েন্ট ফ্যামিলির জয়েন্ট থেকে ছিটকে যাব করছেন। এখনও মাধ্যাকর্ষণ বা অন্য কিসের প্রভাব জানি না, ওখানে আকর্ষণটা মেনলি দলের ভেতর আর কি। তবু তার প্রভাবেই দলের চারপাশেই ঘুরপাক খাচ্ছেন, এখনও খাচ্ছেন, কতদিন খাবেন জানি না। আবার কি অদ্ভুত দেখুন, তার দল তৃণমূলও তো মনে হচ্ছে নিউক্লিয়ার হয়ে যাচ্ছে। ভাবছেন কি করে? আরে একটু পরিধিটা বড় করে দেখুন না। সংসদে ইন্ডিয়া ঐক্যের শরিকরা কেউই ছিল না, তৃণমূল একাই নিজেদের ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে। পাশে শুধু ছিল আরেক নিউক্লিয়ার দল, আম আদমি পার্টি। বা এটাও হতে পারে সব দল নিজেদের নিউক্লিয়ার ঘোষণা করে কংগ্রেসকেই নিউক্লিয়ার করে দিল। কত রকম দিক থেকে কত রকম বিশ্লেষণ এবং তার কত মানে হতে পারে, ভাবতে পারছেন? এরপর কংগ্রেসকে বাইরে রেখে সব দলগুলো যদি একজোট হয়ে যায়, তাহলে তো আবার অন্য জোট তৈরি হয়ে যাবে। বলে না যে কখন কে একা হয়ে যায়, একা এবং অনেকে, এটা কেউ বলতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেষ পর্যন্ত কংগ্রেসকে কোন জায়গাটায় রাখবেন, একা রাখবেন না অনেকের মধ্যে রাখবেন, এর নোহাউটা মনে হচ্ছে এই পারমাণবিক নোহাউটা তারই হাতে আছে, নিউক্লিয়ার নোহাউ। আরও একটা জিনিস, ওই বললাম কার যে কখন কি হয়, কে যে কখন ছিটকে যায়, কেউ নিজের থেকে হয়, কাউকে
করে দেওয়া হয়, এই বন্দ্যোপাধ্যায় পরিবারে যেমন, মানে মনে হচ্ছে সেখানেও তো এক সদস্য নিউক্লিয়ার হয়ে গেলেন, এক নাকি একাধিক এটা নিয়েও তর্ক বিতর্ক চলতে পারে। এই সাম্প্রতিককালে এই যখন তৃণমূলের একটা ওলটপালট হলো গত কয়েকদিনে, এই মুখপত্র টুকুপত্র চেঞ্জ হয়ে গেল, কারোর নিরাপত্তা রক্ষী গেল, এ সমস্ত দেখে অনেকে ঠিক করেছিলেন, বা বিশেষ করে বিরোধীরা, তাদের মনে হয়েছিল ওই কোথাও গিয়ে কাউকে একটা আলাদা করা বা একা করার চেষ্টা হচ্ছে। আর এবার যে কথা বলছি সেখানে তো সত্যি সত্যি মানে আর রাগ ঢাক গুড়গুড়ের কিছু নেই, পরিষ্কারভাবে তাই তো দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে কার্যত অস্তিত্বহীন হয়ে গেলেন, একা, কমপ্লিটলি একা। কে করলেন তাকে একা? তার বড় দাদা অজিত বন্দ্যোপাধ্যায়, তার হস্তক্ষেপেই নাকি নির্বাচনে হেরেছেন বাবন। তার মানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাশাপাশি কেউ কেউ কি নিজের পরিজনের মধ্যেও নিউক্লিয়ার হয়ে যাচ্ছেন নাকি? নিউক্লিয়ারে কিন্তু দেখুন কতটা ব্যাপ্তি, ছোটোর থেকে বড়, বড়োর থেকে মাঝারি, ঘর থেকে বাইরে সর্বত্র রয়েছে। এতক্ষণ দেশের কথা বলছিলাম, বিদেশে তাকিয়ে দেখুন, প্রতিবেশী বাংলাদেশ, তারাও তো নিউক্লিয়ার বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মুখে। ব্রিটেন, আমেরিকায় ওই এখন যা চলছে এই বাংলাদেশে, যে মৌলবাদের উত্থান, তাদের দাপট, তার বিরুদ্ধে স্বর চড়তে শুরু করেছে। বা দেখুন এরা একটা সময় সমর্থন দিচ্ছিল, ভবিষ্যতে একে একে এই যারা সমর্থক হয়ে দাঁড়িয়েছিল তারা যদি খসে পড়তে শুরু করে, তাহলে বাংলাদেশেরও তো ওই নিউক্লিয়ার হয়ে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভাবুন তো, 1,31,00,000 সংখ্যালঘুকে নিশ্চিহ্ন করে একপাক্ষিক বা নিউক্লিয়ার হতে চায় তো প্রতিবেশী দেশ, তাই তো দেখছি আমরা। না হলে এত অত্যাচার, এত সন্ত্রাস হতো নাকি? হয়ে কি হতে চায়? আরেক নিউক্লিয়ার দেশ হতে চায়। কোন দেশের মতো? কেন, হাতের সামনে রয়েছে আমাদের আরেক প্রতিবেশী পাকিস্তান। পাকিস্তানের বন্ধুত্বই তো এখন তাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু, এবং নিউক্লিয়ার বাংলাদেশ নিউক্লিয়ার পাকিস্তানের সহযোগিতায় নিউক্লিয়ার পাওয়ার বা পরমাণু শক্তিধর হয়ে উঠবে, এটাই তো এই মুহূর্তে বাংলাদেশের আশা। মাস দুয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহিদুজ্জামান এই ফর্মুলাটা সামনে এনেছেন। কি সর্বনেশে চিন্তা ভাবনা, বুঝতে পারছেন? Nuclearization does not mean that we have to be a nuclear power. Nuclearization, I mean that we have to develop a nuclear treaty with our former adversary, Pakistan. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. This is exactly what the Indians want us not to believe. This is exactly what Awami League wants us not to believe. But this is exactly what, Pakistanis, their herds burn out. They may not ask formally for forgiveness, but they don't want to see us become an Indian vassal. They will do anything, I can assure you, they will do anything to protect us from the Indians. একটা কথা আছে না, আপনারা সবাই জানেন, বিনাশকালে বুদ্ধিনাশ। কেন কথাটা হয়, কেন কথাটা বলা হয়, সেটা এই সব প্রফেসরকে দেখলে বুঝতে পারবেন। প্রফেসর নাকি শয়তানির কারখানা আমরা জানি না, কিন্তু একজন প্রফেসরের মস্তিষ্কে কীরকম ধ্বংসাত্মক চিন্তাভাবনা কাজ করছে দেখুন, এবং কীভাবে বিশ্লেষণ করলেন। পাকিস্তান তারা এমন দাগা খেয়েছে ভারতের হাতে, এটাও স্বীকার করে ফেলছেন আর কিরা কথায় কথায়। সবাই ভারতের সাথে লাগতে এলে যে দাগা খায় সেটাও বলে ফেলছেন। ফলে তারা ওই কোথাও গিয়ে শত্রু আমার বন্ধু সেই ফর্মুলায় চলে গেছেন। আমাদের নিজেদের সমস্ত করতে হবে না, পাকিস্তানকে বন্ধু বানিয়ে নিলেই হবে। ওরা নিজেরা শোধ নেওয়ার জন্য যা খুশি করে ফেলতে পারে। আরে করার থাকলে তো এতদিনে করতো, পাকিস্তান করছে। মনে হচ্ছে পাকিস্তান তো এখন বন্ধুত্ব চায়। ওই বিনাশকালে বুদ্ধিনাশ। এই প্রফেসর, সত্যি কথা বলতে কি জানেন তো, প্রফেসরদের পড়াশুনো একটু অন্য লেভেলের হয়। এই ভদ্রলোকেরও নিশ্চয়ই পড়াশুনো আছে, এটা এক্সপেক্ট আমরা করতেই পারি। কিন্তু তারপর আবার যখন এই কথাগুলো শুনছি তখন তো মনে হচ্ছে কি ভাবনা চিন্তা করেছেন, কি পড়াশুনো করেছেন।
জানি না, কিন্তু যাই করুন কিউবান মিসাইল ক্রাইসিসের কথা শোনেননি, নিশ্চিতভাবেই শোনেননি। 1962 সালে তুরস্ক আর ইতালিতে পরমাণু অস্ত্রবাহী মিসাইল মোতায়েন করেছিল আমেরিকা, আর পাল্টা তখন তো সোভিয়েত ইউনিয়ন, অবিভক্ত সোভিয়েত ইউনিয়ন, তারা কিউবাতে ওই যথারীতি ওরা পরমাণু অস্ত্রবাহী মিসাইল বসিয়েছে। সোভিয়েত রাশিয়াও গিয়ে কিউবাতে ওই পরমাণু অস্ত্রবাহী মিসাইল গিয়ে বসিয়ে দেয়, এবং মানে এই লেগে যায় এরকম একটা পরিস্থিতি। 16 থেকে 28 অক্টোবর ও বছর, মানে 13 দিন টানা সেই টানটার উত্তেজনা বজায় ছিল। মানে দেখুন সেই সময় তো কোল্ড ওয়ার যুগ, ঠান্ডা যুদ্ধের সময়, তার মধ্যে সেই প্রথমবার সত্যিকারের পরমাণু যুদ্ধ হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কিন্তু ওই বলে না আলটিমেটলি গুড সেন্স প্রিভেলস, তো কোনোভাবে তাদের মাথা ফাতা ঠান্ডা হয়েছে, সবার শুভবুদ্ধি উদয় হয়েছে, তো সেই জায়গা থেকে কোনো রকমে বেরিয়ে আসা গেছে এবং গোটা বিশ্ব হাঁফ ছেড়ে বেঁচেছিল। চট করে এখনও কিন্তু ওই পরমাণু যুদ্ধের কথা কেউ মুখে আনেন না, আর যাদের নেই কিছু তারা দুম করে বলে দেন। ওই একবার ওই যখন ভারত IPKF মানে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স শ্রীলঙ্কাতে পাঠানো হয়েছিল না, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তো সেই সময় চন্দ্রশেখর একটা কথা বলেছিলেন, বিরোধী নেতা, তিনি বলেছিলেন যেখানে দেবদূতেরা যেতে ভয় পায় সেখানে নির্বোধেরা অনায়াসে চলে যায়। আজকে এই ভদ্রলোকের কথা শুনে এই কথাটা আরেকবার মনে পড়ে গেল। দেখুন ওই কিউবান ক্রাইসিসের মতো, কিউবান মিসাইল ক্রাইসিসের মতো পরিস্থিতি এখনও আসেনি, কারণ ভারতের তরফে এই ধরনের পদক্ষেপ করার কথা এখনও ভাবাই যায় না। ভারত এসব নিয়ে ভাবছেও না, তারা সীমান্তটা বরং খোলা রেখেছে। এখন উল্টো চাল ডাল সব বাংলাদেশে পাঠাচ্ছে, এরপরেও পাঠাচ্ছে, এখনও দূতাবাস চালু রয়েছে। শুধু বাংলাদেশে ওই হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করেছে, এর আগেও দুবার করেছে, তৃতীয়বার। আসলে বাংলাদেশকে হিন্দুদের নিরাপত্তা সুরক্ষিত করতে যে অনুরোধ, সেটা তো একজন যথার্থ প্রতিবেশী এবং দায়িত্বশীল দেশের মতো একটা কর্তব্য পালন করছে ভারত। কিন্তু শান্তির নোবেল প্রাপক মোহাম্মদ ইউনূসের ওই তদারকি সরকার সে এমন এক সর্বনাশী খেলায় নেমেছে, এটা নিয়ে এদের এই সর্বনাশী খেলা নিয়ে না কেন তাদের মাথায় কোনো কিছুই ঢুকবে না সেটা বোঝাতে গেলে কিছু কথা মনে হচ্ছে না বললেই না। রাখাইন প্রদেশে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর হামলা নিপীড়ন, 10 লক্ষ মানুষকে দেশ ছাড়া হতে বাধ্য করা, এই অভিযোগে মায়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রসিকিউটর করিম খান। 27 তারিখ এই গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে। এবার সেটা নিয়ে বাংলাদেশের জামাত কিন্তু আনন্দে আত্মহারা, কারণ ওই রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা ব্যবস্থা নিয়েছিল তারা শাস্তি পাচ্ছে। মুশকিল কি জানেন, ওই জামাত শিবিরে বোধহয় জীবনের অঙ্কটা শেখানো হয় না। 2016-17 সালে দমনপীড়নের জন্য আজ গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে, তাহলে আজ বাংলাদেশে যে দমনপীড়ন হচ্ছে তার বিচারও তো যে কোনো দিন হবে, যে কোনো সময় হবে, পার পাবে। 10 লক্ষ রোহিঙ্গার ওপর অত্যাচার যদি অপরাধ হয়, 1,30,00,000 লক্ষ হিন্দুর ওপর অত্যাচার সেটা অপরাধ নয়? আজ মায়ানমারের জুন্টার প্রধান ICCর নিশানায়, কাল বাংলাদেশের তদারকি সরকারের প্রধান শাস্তির মুখে পড়বেন না তো? এটা নিশ্চিত করে কেউ বলতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবে? এমনকি মোহাম্মদ ইউনূস নিজে বলতে পারবেন? আর মজা কি জানেন তো, এই শান্তির নোবেলটা এমন অদ্ভুত জিনিসটা, কালকে বলছিলাম, যখনই কেউ পান এবং পেয়ে তিনি যখন ওই কোথাও গিয়ে কোনো সরকারের ওই তদারকি সরকারের প্রধান পৃষ্ঠপোষক হয়ে বসেন, তাকে নিয়েই তো প্রশ্ন উঠে যায়। এমনকি তিনি নোবেলটা পেলেন কেন, কে দিল, কে বাঁচল, সেই নিয়ে প্রশ্ন উঠে যায়। মায়ানমারেও তো তাই হয়েছিল।
আং সান সুকিকে নিয়ে এই একই প্রশ্ন তো উঠেছিল, কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রে এই গণহত্যা বা সমস্ত কিছু ক্ষেত্রে তিনি যখন ফের ওই অতদিন কারাগারে থাকার পর বেরিয়ে এসে তিনি যখন শেষ পর্যন্ত সরকারের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যখন এই সমস্ত গণহত্যা বা এই সমস্ত অত্যাচারের প্রসঙ্গ উঠেছিল, সেটা এখানে হোক বা আন্তর্জাতিক আদালতে, তিনি তো সেনার পক্ষ নিয়েছিলেন, সেনাকেই সমর্থন করেছিলেন। মোহাম্মদ ইউনূসও তো আজকে যা চলছে তাতে তো চুপ করে থেকে বা পরোক্ষে তাতেই মদত দিচ্ছেন। দেখুন, প্রতিবেশীকে এর ফলে যা করার দরকার ভারত কিন্তু করছে। আমাদের এখানটা অবশ্য অন্যরকম, জানেন তো, আমাদের গণতন্ত্র অন্যরকম, আমাদের ভাবনা চিন্তা অন্যরকম। বড় দেশ তো, অনেক অনেক উদার মন আমাদের। প্রতিবেশীকে আজকে আরেকবার সতর্ক করেছে ভারত, কিন্তু তার বেশি কিছু না। সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রক অনুরোধ করেছে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক, ওই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তারা উদ্যোগী হোক, অনুরোধ। কিন্তু ভারত জানে এতে কান দেওয়ার নয়, ভবি বলার নয়। ওই বলে না, চোরা না শোনে ধর্মের কথা, এই সেরকম ব্যাপার। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কেও সেখানে যদি কোনো রকম সমস্যা আসে তাহলে শান্তিপূর্ণভাবে মেটানোর চেষ্টা করাটাই উচিত, সব রকম চেষ্টা করা উচিত। ভারত কিন্তু সেটাই করছে, কারণ ওই বললাম, আমরা দায়িত্বশীল দেশ। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. দেখুন, কালবৈশাখী ঝড়ে একবার এক বাঁদর একটা বড় গাছে আশ্রয় নিয়েছিল। গল্পটা আপনারা অনেকে জানেন, তবু বলছি কারণ আজকে খালি মনে পড়ছে আর কি, এই বাংলাদেশের কাণ্ড কারখানা দেখেই মনে পড়ছে। তো এই বাঁদরটা যে বড় গাছটায় আশ্রয় নিয়েছিল, সেই গাছেরই একটা অনেক ওপরতলার ডালে একটা বাবুই পাখির বাসা ছিল। বাবুই পাখি দম্পতি তারা ওইভাবে বাঁদরটা ভিজছে শুধু ডালের ওপর বসে, তো দেখে তাদের খারাপ লেগেছে। বললো, ভাই তুমিও তো আমাদের মতো একটা বাসা বাঁধতে পারো, তাহলে আর এভাবে ভিজতে হয় না। বাঁদর সেটা শুনে কি করলো, ঝড় থামার পর গাছের ওই ওপরের ডালে উঠে বাবুই পাখির বাসাটাই ভেঙে দিল। কারণ কি? কারণ সে শুধু ভাঙতেই জানে, গড়তে জানে না। এই বাংলাদেশের জামাত ইউনূস জোটও এক্স্যাক্টলি তাই, তারা তো তাই করছে। এসছিল গড়ার কথা শুনে, ভাঙছে সব কিছু। আজ দুপুরে চট্টগ্রামে হিন্দুদের বাড়ি আর মন্দিরে হামলা হয়েছে। পাথরঘাটার শান্তনেশ্বরী মন্দির আর জগৎবন্ধু আশ্রমে হামলা করা হয়েছে। পুলিশ আর সেনাকে ব্যবহার করে অথবা নিষ্ক্রিয় রেখে জামাত কিন্তু এটা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। আর তারপর হিংসার জন্য দোষারোপ করা হচ্ছে কাদের? ওই সংখ্যালঘু হিন্দুদের, যারা জনসংখ্যার মাত্র 7%। নিজেদের বাঁচাবে না পাল্টা হামলা করবে? বাঁচাতেই তো পারছে না, হামলা করবে কি করে? বলার সময় এরা কিছু ভাবে না। শুধু তাই নয়, এই যে আইনজীবী সৈফুল ইসলাম, যিনি ওই যেদিন যে চিন্ময় প্রভুকে ধরা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল এবং তারপরে ওই আদালতে পেশ করা হয়েছিল, সেদিন আদালতের সামনে যে গণ্ডগোল হয়েছিল তাতে লাঠির ঘায়ে, পুলিশের লাঠির ঘায়ে মারা গেছিলেন। তার মৃত্যুর জন্যও কাদের দায়ী করা হয়েছে জানেন? হিন্দুদের। বলা হয়েছে যে ওই সৈফুল তাকে নাকি ওখানে যারা চিন্ময় দাসের অনুগামী তারা মেরে দিয়েছে। অথচ সৈফুল চিন্ময় দাসকে ছাড়ানোর চেষ্টা করছিলেন, তাকে হিন্দু বলে মনে করা হয়েছিল, তাই হত্যা করা হয়েছিল। কিন্তু যেই জানা গেল নাম সৈফুল, অমনি তার দায় চিন্ময়ের অনুগামীদের ওপর চাপানো হলো। 7 যুবককে এর জন্য গ্রেফতার করা হচ্ছে, আর তারা প্রত্যেকে সংখ্যালঘু হিন্দু। আচ্ছা ভাবুন তো, কেউ কখনো নিজের আইনজীবীকে হত্যা করে? কিন্তু বাংলাদেশে তদন্তের নামে তো এটাই চলছে। ওই মৌলবাদী গোষ্ঠী হিফাজতে ইসলাম, তারাই তো ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ওই জামাতের সুরেই। জামাতের প্রধান শফিকুর রহমানও তো মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই একই দাবি জানিয়ে এসছেন। বলা যায় ইউনূসকে শফিকুর নির্দেশ দিয়েছেন, কারণ ওদের যা এখন অবস্থা,
তাতে উনি ওই অনুরোধ করেছেন, দাবি ঠাবি জানিয়েছেন, এগুলো খুব আন্ডার স্টেটমেন্ট হয়ে যায়। দেখে মনে হচ্ছে জামাতি যাবতীয় নির্দেশ দিচ্ছে ইউনূসকে, ইউনূস হাতের পুতুল হয়ে গেছেন। আর কি করেছে জানেন? চিন্ময় দাস সহ 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আজ চিন্ময় দাসকে যে দুজন জেলে খাবার দিতে গেছিলেন তাদেরও গ্রেফতার করা হয়েছে। তার মানে কি? ভয়ে চিন্ময় দাসের জন্য কেউ যাতে জেলে খাবার না নিয়ে যায় তার জন্য একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা, যদি যাও গেলেই কিন্তু গ্রেফতার করা হবে, এটাই তো বার্তা। মানে চিন্ময় দাসকে না খাইয়ে মারার চক্রান্ত নাকি নিজেদের ইচ্ছে মতো খাবার খাওয়ানোর চক্রান্ত, এবং সেটার মধ্যে কি থাকবে কেউ জানেন না। বেঁচে থাকবেন তো চিন্ময় দাস? 1975-এর 3রা নভেম্বর মুজিব হত্যার পর ঢাকার কারাগারে ঢুকে ঠিক একইভাবে 4 মুজিব অনুগামীকে হত্যা করা হয়েছিল, মনে আছে? চিন্ময় দাসকে নিয়েও তো এই একই উদ্বেগ ছড়াতে শুরু করেছে। এই জন্যই তো চারপাশে ক্ষোভে ফেটে পড়েছেন তার অনুগামীরা। বিক্ষোভ হচ্ছে, কিন্তু যতটা না প্রকাশ্যে বিক্ষোভ হচ্ছে, বুকের ভেতর ক্ষোভ বাড়ছে আরও বেশি। কারণ প্রকাশ্যে তারা নিজেদের বাঁচাবেন নাকি বিক্ষোভ করবেন? যেখানে পারছেন একজোট হচ্ছেন, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এর পাশাপাশি একটা অদ্ভুত জিনিস হয়েছে, এর ভাবতে খুব অস্বস্তি লাগছে, খারাপ লাগছে। বাংলাদেশের বিভিন্ন পীরের দরগার বিরুদ্ধেও নাকি প্রচার শুরু হয়েছে। ফকিররা নাকি রোষের শিকার হচ্ছেন। কেন? কারণ তারা মৌলবাদে বিশ্বাস করেন না, উন্নত মানসিকতায় বিশ্বাস করেন। তাদের চোখে সব সম্প্রদায় সমান, ধর্মীয় গোড়ামি আর সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে তারা। এটা তো পছন্দ নয়। তার মানে গোটা দেশে যারা এই সন্ন্যাসী, বাংলাদেশে মানে এখন যে সরকার চলছে তাদের চোখে তারাই সন্ত্রাসী, মানে বাংলাদেশিদের ভাষায় সন্ত্রাসবাদী। এবার সব মিলিয়ে মিশে এটা বললে তো খুব অত্যুক্তি হয়ে যাবে কি? এই জামাতের দেশে আইন কানুন সব বনেছে। ভারত সরকার আর বাংলাদেশ সরকার আর যত বিশ্বের দেশ আছে ওদের থেকে আমরা এক্সপেক্ট করি কি সবাই দেশের যে প্রধান আছে ওরা বাংলাদেশ গভর্নমেন্ট সঙ্গে কথা বলবে, আর যেটা আনসার্টেনিটি ক্রিয়েট হচ্ছে ওটা তাড়াতাড়ি শেষ হবে। এই ইউনূস যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছেন, একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে। স্থায়ী সরকার মতো তিনি গঠন করেছেন, তার হেড হয়েছেন। তাতে যেভাবে অন্য ধর্মের ওপর, বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার फिरिए नेওয়া উচিত। जब से आए हैं सत्ता में वो कितनी अशांति फैलाए हुए हैं। हम तो यही कह सकते हैं इस मुश्किल के टाइम पे बांग्लादेशियों के साथ में कि हम हैं। এই ঘটনাকে কেন্দ্র করে একটা উকিলকে খুন করা হয়েছে, সেটা এই খুনের ক্ষেত্রে যাতে না আবার নির্দোষকে জড়িয়ে দিয়ে তাদের নামে মিথ্যা মামলা হয় সেটা বন্ধ করতে হবে। 3000 ভারতীয় সেনা সহ 17,000 বিএসএফ সহ ভারতীয় লোকেরা, জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন, তারপরে 71-এর বিজয় এসেছে। যেটা বাংলাদেশে হচ্ছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। অস্থিরতা বাড়ছে, এই অস্থিরতা বন্ধ হোক, এটা আমি চাইবো। আমাদের পড়োশী দেশ দ্রুত শান্তি ফিরে আসুক।